দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের স্বাস্থ্য শিক্ষা এবং চিকিৎসা বিষয়ক আয়োজন ডক্টর ফজলুল হক কোলোরেক্টাল হসপিটাল লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠানে। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ ধুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আজকে আছেন বাংলাদেশ উপমহাদেশের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডক্টর এ.কে.এম. ফজলুল হক স্যার, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোলোরেক্টাল সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বর্তমানে যিনি ডক্টর ফজলুল হক কোলোরেক্টাল হসপিটালে কর্মরত আছেন। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। দর্শক শ্রোতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন এই আশা করছি। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। আমরা আসলে আপনাকে পেয়ে আজকে খুবই খুশি। আমাদের সাথে আজকে স্টুডিওতে আরও একজন অতিথি আছেন, ডক্টর আসিফ আলমাস হক স্যার, এমবিবিএস এফসিপিএস সার্জারি এফআরসিএস ইংল্যান্ড, কনসালটেন্ট কোলোরেক্টাল ল্যাপারোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন। আমরা চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আশা করি দর্শকরা সবাই ভালো আছেন। স্যার আমরা আজকে কথা বলবো ল্যাপারোস্কোপিক রেকটাল ক্যান্সার অপারেশন নিয়ে। তো শুরুতে একটু জিজ্ঞেস করে নিব যে এই যে রেকটাল ক্যান্সার, আমরা আসলে ক্যান্সার শুনলেই মনে করি যে বিশাল ভয়াবহ কিছু, এটার কোনো চিকিৎসা নাই, কিন্তু একটু জিজ্ঞেস করে নিব স্যার আসলে প্রথমে যে রেকটাল ক্যান্সার আসলে কিভাবে হয়। দর্শক শ্রোতা যারা আমাদের আলোচনা আজকে শুনছেন, প্রশ্ন হচ্ছে রেকটাল ক্যান্সার বিষয়টা কি এবং কিভাবে হয়। রেকটাম হলো বায়ুপথ বা আমাদের মল নালী, যেটাকে মলাশয় বলে, গুহ্যদ্বার বলে, কেউ রেকটাম বলে, তারপরে পায়খানা রাস্তা বলে। এটা মলদ্বারের ভিতরে, মলদ্বারটা আমাদের ডাক্তারি ভাষায় হলো 4 সেন্টিমিটার, মানে 1.5 ইঞ্চি। আর মলদ্বারের ভিতরে রেকটামটা, যেখানে স্টুলটা পায়খানা এসে জমা হয় বের হওয়ার আগে, সেটাকে বলা হয় রেকটাম। সেটা 12 সেন্টিমিটার লম্বা। তো সেখানে আমাদের পায়খানাটা জমা হয়। তো এটা মানে স্ট্রাকচারটা একটা পাইপ, যে পাইপটার ভিতরে মিউকাস ঝিল্লি থাকে, তার বাইরে থাকে মাংসের আবরণ। সেই মাংসটা কন্ট্রাক্ট করলে পরে পায়খানাটাকে ঠেলে বের করে দেয়। তো মিউকাস আবরণ যেটা আছে, যেটা এপিথেলিয়াল সেলস থাকে, সেখানে কোনো সময় বিভিন্ন কারণটা আসলে অজানা। ক্যান্সার হওয়ার কারণ আজ পর্যন্ত কেউ জানে না, কিন্তু মাল্টিপল ফ্যাক্টরস আছে, যেটাকে বলা হয় আমাদের খাদ্যাভ্যাস, আর্সেনিক খাওয়া, মদ খাওয়া, বেশি সিগারেট খাওয়া, তারপরে রিচ ফুড বেশি খাওয়া, এইসব বিভিন্ন আরও অনেক কিছুই আছে। কথা বলছিলাম রেকটাম ক্যান্সার নিয়ে। ক্যান্সার মানে মিউকাস মেমব্রেন যেটা থাকে, অর্থাৎ ভিতরের ঝিল্লি, সেটার মাধ্যমে মিউটেশনটা বেশি হয়ে যায় কোনো স্টিমুলেশনের কারণে। সে কোষগুলো মাল্টিপ্লাই করতে করতে বড় বড় মাংসপিণ্ড হয়ে যায়, ঘা হয়ে যায়। সেই ঘাটার একটা বিশেষত্ব হচ্ছে যে এই মাংসগুলোর যে টিস্যুগুলো, এগুলো মাংসের ভিতরে ঢুকে যায়, রক্তের ভিতরে, শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং সেখানেও বৃদ্ধি পায়, এবং যার কারণে অনেক কিছুই ঘটে, যার কারণে মানুষের মৃত্যু হয়। এটার নামই হচ্ছে রেকটাম ক্যান্সার। ধন্যবাদ স্যার। আমি একটু ডক্টর আসিফ স্যারকে জিজ্ঞেস করবো, স্যার ক্যান্সারের যে চিকিৎসা আছে এই জিনিসটা আমাদের মেনে নিতে কিন্তু সাধারণ মানুষের অনেক কষ্ট হয়, কারণ আমাদের মনে হয় যে ক্যান্সার হলে আর রক্ষা নাই। তো স্যার একটু জিজ্ঞেস করে নিব যে এই যে রেকটাল ক্যান্সার পেশেন্ট আসলে কোন সময় আসে, কারণ আমরা জানি যে ক্যান্সার একেবারে ধরা পড়ে লাস্ট স্টেজে। আমরা একটু স্টেজগুলো একটু জানতে চাইব, আর কিভাবে পেশেন্ট ডক্টরের কাছে যায়, কি কি সাইন সিম্পটম নিয়ে, এই জিনিসগুলো একটু জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। রেকটাল ক্যান্সারের একটা ভালো জিনিস হচ্ছে এটা সাইন সিমটমগুলি কিন্তু বেশ আর্লি বোঝা যায়। প্রথমেই বলি যে ক্যান্সার জিনিসটা আসলে কি। এটা হচ্ছে কি একটা টিউমার, অনেকে আমরা টিউমার বলি, বা একটা চাকা, একটা অ্যাবনর্মাল চাকা, যেটা আস্তে আস্তে বড় হতে থাকে। তো যখন বড় হতে থাকে তখন বেশিরভাগ পেশেন্ট কিন্তু বুঝতে পারে না যে আসলে এটা কোনো সমস্যা হচ্ছে। বড় হতে হতে একসময় এটা ফেটে যায় এবং এখানে একটা আলসারেশন হয়, তখন এখান থেকে ব্লিডিং আসা শুরু করে। তখন কিন্তু পেশেন্টরা খেয়াল করে যে টয়লেট করার সময় তার রক্ত যাচ্ছে। ওই সময় কিন্তু পেশেন্টরা ভয় পেয়ে যায় এবং তখন ডাক্তারের কাছে আসে। তার মানে এই রক্ত যাওয়ার আগেও কিন্তু কিছুটা সময় পার হয়ে গিয়েছে। আমরা ক্যান্সারকে যদি বিভিন্ন স্টেজিং করি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, সাধারণত এই 4টা ক্যাটাগরিতে করা হয়। তার মানে স্টেজ 1টা সবচেয়ে ভালো এবং স্টেজ 4টা হচ্ছে সবচেয়ে খারাপ, যদি আমরা এইভাবে বোঝার চেষ্টা করি। তো বেশিরভাগ ক্ষেত্রেই স্টেজ 1-এ কিন্তু ওই রকম ব্লিডিং হয় না পেশেন্টের, এবং পেশেন্টটা অনেকে খেয়ালও করে না। স্টেজ 2-তে যখন যায় তখন কিন্তু মেইনলি ব্লিডিংগুলি শুরু হয় আসলে। তখন পেশেন্টরা আসলে ডাক্তারের কাছে যাওয়া শুরু করে। তো ব্লিডিং ছাড়া আর কি কি সমস্যা হয়, প্রথমে একটু ব্লিডিংটাকে নিয়ে একটু আলোচনা করি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একদম তাজা রক্ত যায়, টকটকে লাল রক্ত যায়। খুব বেশি যায় এমন না, এটা ভ্যারি করতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মলের সাথে সাধারণত রক্তটা মিশে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রক্তের সাথে আবার একটু যায় বা মিউকাস যায়। বা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পেশেন্টগুলি কখনোই টয়লেট করে কোনো আরাম পায় না। টয়লেট করার পরেও সে ফিল করে যে না, কিছু মনে হয় রয়ে গিয়েছে।
এর কারণটা হচ্ছে যে টিউমারটা বা ক্যান্সারটা তার মলদ্বারের ভিতরে আছে, এটা একটা ফরেন বডির মতো কাজ করে। সবসময় পেশেন্ট ফিল করে যে তার মলদ্বারের মধ্যে মানে কিছু একটা আছে, এবং টয়লেট করে, পেশেন্ট আরাম পায় না, কিছুক্ষণ পরে আবার টয়লেটে যায়, এবারও ব্লিড যখন টয়লেট করে তখন দেখা যায় যে আমি ডক্টর আসিফ আলমাস স্যারকে একটু ইন্টারাপ্ট করতে চাই। সেটা হলো রোগীদের ইন্টারেস্ট হলো যে স্যার আপনি ক্যান্সারে বলছেন রক্ত যায় আর পাইলসেও বলছেন রক্ত যায়, এই দুইটা রোগী হিসেবে সে ডিফারেন্সিয়েট কেমন করে করবে? ডাক্তার দেখানোর আগে তো তার মনে অনেক চিন্তা টেনশন যে পাইলসের রক্ত গেলে কীরকমের যায় আর রেকটাম ক্যান্সারের রক্ত গেলে কীরকম যায়, এই দুইটা পার্থক্যটা যদি একটু বলো। ধন্যবাদ। আমরা পার্থক্যটা শুনবো, কিন্তু আমাদের একটা বিরতি শুরু হয়ে গেছে, একটা বিরতি নিয়ে নিচ্ছি। শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন টেলিভিশনের পর্দায়। শুধু দর্শকবৃন্দ, বিরতিতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা শুরু করছি আমাদের সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠান। কথা বলছিলাম ল্যাপারোস্কোপিক রেকটাল ক্যান্সার অপারেশন নিয়ে। চলে যাচ্ছি আলোচনায়। স্যার, আমরা শুনছিলাম, স্যার জিজ্ঞেস করেছিলেন একটা পার্থক্য, আমরা এই পার্থক্যটা একটু শুনে নিই। ধন্যবাদ। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কারণ বেশিরভাগ পেশেন্টরা কিন্তু ভুল করে যে রক্ত যাচ্ছে মনে হয় এটা পাইলস, তারা পাইলসের ঔষধ খায়, এবং মজার বিষয় হচ্ছে গিয়ে পাইলসের ঔষধ খেলে কিন্তু অনেক ক্ষেত্রে আবার রক্ত যাওয়াটা কমেও যায়। তো পেশেন্টরা মনে করে যে না, মনে হয় রোগটা সঠিক চিকিৎসাই হচ্ছে, কিন্তু এটা সমস্যা যেটা হয় যে একটা ইম্পর্টেন্ট টাইম কিন্তু পার হয়ে যায়, কারণ ক্যান্সারের চিকিৎসার একটা গোল্ডেন আওয়ার আছে, এই সময়ের মধ্যে চিকিৎসাটা করতে হয়। এর চেয়ে যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু ক্যান্সার ছড়িয়ে যেতে থাকে। তো কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যেটাকে পাইলসের রক্ত যাচ্ছে নাকি ক্যান্সারের রক্ত যাচ্ছে? পাইলসের ব্লিডিংটা হবে টাটকা রক্ত যাবে। অনেক ক্ষেত্রে পেশেন্টরা বলে যে মুরগি জবাই দিলে যেভাবে রক্ত যায়, অনেকে বলে সিরিঞ্জে যে চাপ দিলে যেভাবে রক্ত ছিটকে পড়ে ওইভাবে রক্ত যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে রক্ত যায়, কিন্তু কখনোই ব্যথা সাধারণত হয় না। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে পাইলসের ব্লিডিংটা। ক্যান্সারের ব্লিডিংটা তাজা রক্ত যেতে পারে কিন্তু প্রচুর পরিমাণে সাধারণত যায় না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটার সাথে মল মিশে যায়, কিছু কিছু ক্ষেত্রে আম যায়। এবং ওই যে বললাম, পেশেন্টরা কিন্তু কখনোই টয়লেট করে আরাম পায় না, টয়লেট যখনই করে ফিল করে যে সেন্স অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন, ডাক্তারি ভাষায় এটাকে বলে সেন্স অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন। সে টয়লেট করে কিন্তু ফিল করে যে না, আরাম লাগছে না, আবার যাই, কিন্তু গেলে দেখা যায় যে অল্প একটু রক্ত, অল্প একটু মল, অল্প একটু আম এগুলি বের হচ্ছে, কিন্তু এর পরেও ক্লিয়ার হচ্ছে না। এবং অনেক পেশেন্ট আছে আমরা দেখেছি 10 বার 12 বার 15 বার টয়লেটে যাচ্ছে, অনেকে বলে যে ডাক্তার সাহেব আমি সারাদিন টয়লেটেই বসে থাকি। আচ্ছা, এখানে ডক্টর আসিফের সাথে আমি একটু কমপ্লিমেন্ট করতে চাই। সেটা হলো যে সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর আসিফ কিন্তু আপনাদের বুঝাই বলছে যে ক্যান্সার হলে আর পাইলস হলে দুইটাই রক্ত যাবে, কিভাবে পার্থক্য হয়। তা আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হলো যে পাইলস যাদের, তাদের পায়খানাটা প্রথম বের হবে, সেই পায়খানায় কোনো রক্ত থাকে না। পায়খানা করার পরে শেষে ফোটায় ফোটায় রক্ত যায় অথবা তীরের বেগে রক্ত যায়। প্রথম পায়খানাটা যখন পাইলসে বের হবে সেটার মধ্যে কোনো রক্ত থাকে না। ভার্সাস যদি আমার ক্যান্সার হয় বা যার ক্যান্সার হয়েছে তার প্রথমেই পায়খানা যে বের হবে সেটার মধ্যে রক্ত এবং আম মিশ্রিত পায়খানা থাকে, এবং পায়খানার শেষে হয়তো আরও কোদ দিয়ে পায়খানা করতে, যেটা উনি বলেছেন অলরেডি যে সেন্স অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন, অর্থাৎ পায়খানা ক্লিয়ার হয়নি, পায়খানা করার পর 8-10 বার বসে কোতাকুতি করতে হবে, মনে হয় যেন পায়খানার ভিতরে আরও পায়খানা রয়ে গেছে, এইটা ক্যান্সারের লক্ষণ বেশি। আর পাইলস হলে আগে পায়খানা বের হবে, পায়খানা শেষ হওয়ার পরে ফোটায় ফোটায় অথবা তীরে বেগে রক্ত যাবে। আর ক্যান্সার যদি হয় তাহলে পায়খানাটা আগে বের হবে, পায়খানা যখন বের হলো সেটার সাথেই রক্ত এবং আম মিশ্রিত পায়খানা প্রথমেই বের হবে। এম আই কারেক্ট? আচ্ছা স্যার, আসিফ স্যারকে একটু জিজ্ঞেস করব যে এই যে আমাদের রেকটাল ক্যান্সার, এই রেকটাল ক্যান্সার আসলে মানে আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে আসলে একটু ধরা পড়ে কখন, যে আর্লি ধরা পড়ে এভাবে বলেছিলেন, তো পরীক্ষা নিরীক্ষার কি আসলে কোনো দরকার আছে এটার জন্য, নাকি শুধু ক্লিনিক্যালি দেখেই বোঝা যায় যে আসলে ক্যান্সার হয়েছে? আচ্ছা, আমাদের রেকটামটা হচ্ছে অ্যারাউন্ড 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা। তো আমরা যখন মলদ্বারের ভিতরে আঙ্গুল দিয়ে পরীক্ষা করি, আমাদের বেশিরভাগ মানুষেরই আঙ্গুল অ্যারাউন্ড 7 সেন্টিমিটার। তো 60 সেন্টিমিটারের মধ্যে বা 7 সেন্টিমিটারের মধ্যে যদি কোনো টিউমার থাকে সেটা কিন্তু আমরা মলদ্বারের ভিতরে আঙ্গুল দিয়ে বুঝতে পারি। সো এইসব ক্ষেত্রে আমরা মোটামুটি ক্লিনিক্যাল এক্সামিনেশন বা চেম্বারে বসে আমরা মোটামুটি বুঝে ফেলে যে এনার কিন্তু টিউমার আছে। কিন্তু 60 সেন্টিমিটারের উপরে যদি চলে যায় বা 7 সেন্টিমিটার উপরে যদি কোনো টিউমার থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাই না বা আঙ্গুলেও পাই না সেটা, বাট পেশেন্টের কিন্তু ওই ফিচারগুলি কিন্তু থাকবে যে ব্লিডিং হচ্ছে বা অন্যান্য সমস্যা থাকে। এবং সেই সব ক্ষেত্রে আমরা করি কি একটা কোলোনোস্কোপি বা সিগময়েডোস্কোপি করি বা একটা এন্ডোস্কোপিক প্রসিজিওর করি।
আর আমাদের গ্রামে গঞ্জে এখনও অনেক জায়গায় কোলোনোস্কোপি বা সিগময়েডোস্কোপি অ্যাভেলেবল না, তারা ওখানে সিম্পল প্রোক্টোস্কোপি করে, মানে সবগুলি হচ্ছে গিয়ে মলদ্বারের ভিতরে একটা যন্ত্র দিয়ে দেখা, এবং এইটা দিয়ে আমরা কিন্তু পুরা মলদ্বার বা মলাশয় যেটাকে আমরা রেকটাম বলি সেটাকে আমরা মোটামুটি 15-20 সেন্টিমিটার পর্যন্ত দেখতে পারি, এবং দেখে একই সাথে আমরা ওখান থেকে বায়োপসিও নিতে পারি, কারণ বায়োপসি নেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আসলে দেখতে হবে আসলেই ক্যান্সার কিনা, কারণ আলসার বা আমরা যে ক্যান্সারের ধরন অনুযায়ী ওরকম সমস্যা কিন্তু আরও কিছু সমস্যায় হয়, যেমন আলসারেটিভ কোলাইটিস বা টিউবারকুলোসিস বা ক্রনস ডিজিজ, এখানেও কিন্তু একই রকমই মনে হয়। এই জন্য বায়োপসি নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং বায়োপসি নিয়ে আমরা কিন্তু কনফার্ম করতে পারি যে ওনার ক্যান্সার আছে। আর ল্যাপারোস্কোপিক সার্জারিটা ব্যাপারটা একটু জানতে চাচ্ছি, যে আমরা তো সবসময় জানি যে ক্যান্সার হলে সবকিছু খুলে টুলে ওপেন করে দেখতে সুবিধা, তো ল্যাপারোস্কোপিক্যালি এটার আসলে ইম্পর্টেন্সটা একটু জানতে চাইবো, যে এখন কেন আমরা ল্যাপারোস্কোপিক অপারেশনের দিকে ঝুঁকেছি। ধন্যবাদ আপনাকে। আমরা আগে কিভাবে অপারেশন করতাম? আগে নাভির উপর থেকে কাটতাম এবং একদম নাভির শেষ হয়ে যে আমাদের নিচের হাড্ডি পর্যন্ত চলে যেত, তাতে দেখা যেত 60 থেকে 10 সেন্টিমিটার লম্বা বা কারো কারো ক্ষেত্রে আরও লম্বা একটা ইনসিশন বা পেট কাটা। তার মানে পেট যখনই কাটা হচ্ছে তখন পেশেন্টের কি হচ্ছে? পেইন হচ্ছে, ইনফেকশন হওয়ার চান্স আছে, যারা একটু সেলফ কনসিয়াস তাদের এখানে একটা বিশাল বড় একটা দাগ হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে কিন্তু এখান থেকে হার্নিয়া হওয়ার কিন্তু চান্স আছে। সো দেখা যাচ্ছে উন্ড ইনফেকশন। সো এই জন্য আমরা এখন বা বৈজ্ঞানিকরা বের করেছে যে অন্য কোনো পদ্ধতিতে করা যায় কিনা যেখানে কাটা ছেঁড়া লাগবে না। এখন আমরা যেটা করি, পেটের মধ্যে কয়েকটি ফুটো করি, ইউজুয়ালি 5টা ফুটো করি, 5টা ফুটো করে আমরা অপারেশন করি। তো বুঝতেই পারছেন যে এই পেশেন্টগুলি দেখা যায় যে অপারেশনের পরের দিনই তেমন কোনো পেইন থাকে না, উঠে বসে, হাঁটাচলা করে, খাওয়া দাওয়া করে, ইভেন টয়লেট করে। এমনকি আমাদের রোগী অপারেশন রাতে নিজে হেঁটে টয়লেট করতে গেছে, এটাই হয়। কিন্তু অনেক পেশেন্ট বলে আমাকে উঠিয়ে দেন, একটু হাঁটি, কারণ এইটা হচ্ছে সুবিধা। এবং এইসব পেশেন্টকে আগে যেটা হতো, আগের পেশেন্টদেরকে আমাদের 10 দিন 15 দিন হাসপাতালে রাখা লাগতো। এখন দেখা যায় যে এই পেশেন্ট 4 থেকে 5 দিন পরে পেশেন্ট বলে, ডাক্তার সাহেব আমাকে ছেড়ে দেন, আমি তো ভালোই আছি। আচ্ছা, ধন্যবাদ স্যার। আসলে ল্যাপারোস্কোপিক সার্জারিটা আসলে আমাদের রোগীদের জন্য খুব সুবিধা নিয়ে এসেছে, বোঝা গেছে, এবং এই বিষয়ে কথা বলতে আসলে আমাদের যদি আরো বলতে হয় তাহলে আরো অনেক সময়ের প্রয়োজন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমাকে শেষ করে দিতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আপনাদের দুজনকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আমাদের আলোচনা শুনেছেন। ল্যাপারোস্কোপি মানে পেট না কেটে ক্যান্সার অপারেশন, এটা আমরা বহুদিন যাবত করে, প্রায় 8-10 বছর যাবত করে আসতেছি, রোগীরা সেটা বেনিফিটে পাচ্ছেন। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে। আগামী দিন একই সময় একই জায়গায় আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।